কাস্টম কর্মকর্তাদের কলম বিরতির কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত, বাড়ছে কন্টেইনার জট, ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাবের শঙ্কা। এই ধরনের কলম বিরতি আমাদের জন্য খুব ভোগান্তিকর। কাস্টম হাউসে যদি সরকারের বিরুদ্ধে সরকারের স্টাফরা যদি এটা সংগ্রাম করে তাহলে এটা মঙ্গলময় হয় না, দেশের কখনো উন্নতি হয় না। বন্দরে প্রত্যেক দিন 4 গুণ ড্যামারেজ গুনতে হয় প্রত্যেকটা কন্টেইনারে, এই জন্য আমদানিকারকদের অনেক ক্ষয়ক্ষতি। কক্সবাজারে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ, চলতি মাসে 6 জনের মৃত্যু। রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি। হাফে বেশি গাছ জড়াইবার সময় মাঝে বেশি হাফে তো কিছু হাইয়া নহারে মুগর রুচি নাই ম্যালেরিয়া ধরা হয় কি তোমার নহারে রেফার দিয়ে এটা 5 দিনই টেস্ট স্টেটাস অর্জনের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রামে খুদে ক্রিকেটারদের মিলন মেলা, প্রতিভা অন্বেষণ সহ বিভিন্ন পরিকল্পনার কথা বলছে পিসিবি। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আজকের চট্টগ্রামে আছি আমি সাইফুদ্দিন রবিন। এবার বিস্তারিত। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত কলম বিরতি পালন করেছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে চট্টগ্রাম বন্দরে ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। দ্বিতীয় দিনে 5 ঘন্টা কাজ বন্ধ থাকায় খালাস করা যায়নি অনেক পণ্য চালান। বন্দরে বাড়ছে কন্টেইনার জট, এতে বাজারে মূল্যবৃদ্ধি সহ বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কা ব্যবসায়ীদের। আগের দিন 3 ঘন্টা কর্মসূচি পালন করলেও মঙ্গলবার 2 ঘন্টা বাড়িয়ে 5 ঘন্টা কলম বিরতি পালন করেন চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। সকাল 9টা থেকে চলে বেলা 2টা পর্যন্ত। এনবিআর বিলুপ্ত করে 2টি পৃথক বিভাগ করার প্রতিবাদে টানা এই কর্মসূচির কারণে ব্যাহত হয় আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম। ঘোরাফেরা করতেছি, কোনো কাজ করতে পারলাম না, তাই নিচে আসছি। এখন আবার কখন কাজ শুরু হবে বলা যায় না। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক যে রেভিনিউ সেটা আসে হচ্ছে আমাদের বন্দর থেকে, চট্টগ্রাম বন্দর থেকে। এটা যদি অচল থাকে তাহলে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি এটা কিন্তু সামনের দিকে আগাবে না। কাস্টম হাউসে যদি সরকারের বিরুদ্ধে সরকারের স্টাফরা যদি এটা সংগ্রাম করে তাহলে এটা মঙ্গলময় হয় না, দেশের কখনো উন্নতি হয় না। ঈদের সময় একটা লম্বা বিরতি গেছে এবং লম্বা বিরতির পরে এই ধরনের কলম বিরতি আমাদের জন্য খুব ভোগান্তিকর। প্রথম ধাপে কাস্টমস কর্মকর্তাদের বেশ কয়েকদিনের কলম বিরতি এবং পরে ঈদের 10 দিনের ছুটিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্ট কন্টেইনার জট এখনো কাটেনি। কিছুদিন বিরতির পর এখন আবার কর্মসূচি শুরু হওয়ায় অনেক চালান আটকে পড়েছে বন্দরে, গুনতে হচ্ছে জরিমানা। এরা চায় না এই দেশ থেকে দুর্নীতি মুক্ত হোক, তারা চায় কালো টাকা পাহাড় করতে করতে আরো কালো টাকাকে আরো কালো করার জন্য। তারা অবৈধ লেনদেন, ঘুষ লেনদেন করে, তাদের ঘুষ লেনদেন প্রথা বজায় রাখার কারণেই তারা কলম বিরতি রাষ্ট্রবিরোধী অবস্থান নিচ্ছে। আজকে যারা কলম বিরতি দিচ্ছেন, আমি মনে করতেছি তারা বাংলাদেশের অর্থনীতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করছেন। বন্দরে প্রত্যেক দিন 4 গুণ ড্যামারেজ গুনতে হয় প্রত্যেকটা কন্টেইনারে, এই জন্য আমদানিকারকদের অনেক ক্ষয়ক্ষতি। এতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। এভাবে চললে পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা তাদের। ব্যবসায়ীরা পথে বসবে, বিশেষ করে চট্টগ্রাম বন্দরের যে জট হয়েছে সেটি আমরা ঈদের মধ্যে, কোরবানি ঈদের মধ্যে ব্যাপকভাবে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের চলাবস্থা যদি চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যের অপূরণীয় ক্ষতি হবে এবং সরকার রাজস্ব আহরণ থেকেও বঞ্চিত হবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারে ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বাড়ছে উদ্বেগজনক হারে। রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি অঞ্চলের অবস্থা সবচেয়ে বেশি নাজুক। কক্সবাজারে চলতি মাসে মৃত্যু হয়েছে 6 জনের, আক্রান্ত 1000-এর বেশি। হাসপাতাল রোগীতে পরিপূর্ণ। প্রকোপ বৃদ্ধির জন্য অসচেতনতা এবং মশা নিধন কার্যক্রমের অভাবকে দুষছেন চিকিৎসকরা। কক্সবাজার সদর হাসপাতালের চিত্র এটি। ডেঙ্গু ও ম্যালেরিয়া ওয়ার্ডে রীতিমতো ঠাঁই নেই। প্রতিদিন 9 উপজেলার পাশাপাশি রোগী আসছে রোহিঙ্গা ক্যাম্প থেকেও। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চলতি মাসের 22 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয় 821 জন। এর মধ্যে 719 জন রোহিঙ্গা, 102 জন স্থানীয়। এছাড়া ম্যালেরিয়ায় আক্রান্ত 216 জনের মধ্যে 142 জন স্থানীয় ও 74 জন রোহিঙ্গা। ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে 5 রোহিঙ্গা সহ 6 জনের। প্যারাসিটামল খাইছি, কিছু হয়নি, এসফেলাসকে আসি কিছু হয়নি, যে পরে পরে বাহালার হারানো যায়
অসুখ বেশি হয়ে গেছে। হাফে বেশি গাছ জড়াইবার সময় মাঝে বেশি হাফে তো কিছু খাইয়ে নহারে মুগর রুজি নাই। প্রকোপ সবচেয়ে বেশি রোহিঙ্গা ক্যাম্পে, এমনকি ক্যাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যরাও আক্রান্ত হচ্ছে। জ্বর বেশি আর মাঝে মধ্যে মাথা ব্যথা করে, মাথা ঘুরাই। ম্যালেরিয়া ধরা হয় কি তোমার নহারে রেফার দিয়ে এটা ফাঁদি নিয়ে আসি। বর্ষায় পাহাড়ি এলাকায় অ্যানোফিলিস মশা সমতলে চলে আসায় এবং মশা নিধন কার্যক্রম না থাকায় সংক্রমণ বাড়ছে বলছেন চিকিৎসকরা। বর্ষার শুরুতে এবং বর্ষার শেষের দিকে সাধারণত ম্যালেরিয়া রোগীটা বাড়ে। কক্সবাজারের কিছু পাহাড়ি এলাকা যেমন ক্যাম্প আমাদের পোষণ আছে, বাস্তুচ্যুত নাগরিক, তাদের ভিতরে কিন্তু ম্যালেরিয়া প্রকোপ দেখা দিচ্ছে। মসকিটো নেট যেটা, এগুলো মনে ঠিক মতো ব্যবহার করতেছে না, একটা কথা। আরেকটা হচ্ছে কি, এখন আসলে অনেক দিন ধরে ম্যালেরিয়া না হওয়ার কারণে মানুষ ভুলে গেছে যে ম্যালেরিয়া পরীক্ষা করতে হবে। ডেঙ্গু ও ম্যালেরিয়ার পাশাপাশি অনেকের চিকনগুনিয়া ধরা পড়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান সিভিল সার্জনের। এখন ডেঙ্গু এবং ম্যালেরিয়া দুটারই সিজন, কারণ মানুষকে মশা থেকে দূরে থাকতে হবে। মশার বৃদ্ধিটা আমাদেরকে বন্ধ করতে হবে। কোথাও পানি জমে থাকলে এটা ফেলে দিতে হবে। তারপর মশারি ব্যবহার করতে হবে দিনের বেলাতেও, এভাবে একটু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর আগে 2024 সালে কক্সবাজারে ম্যালেরিয়ায় 5 জন এবং ডেঙ্গুতে প্রাণ যায় 7 জনের। শহীদুল সুমন, যমুনা নিউজ। রাঙামাটিতে অভিযান চালিয়ে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর 3 সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। ভোরে কুতুকছড়ির মঈনপাড়া স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে একটি এসএমজি, 12টি গুলি, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। আইএসপিআর জানায়, সোমবার সন্ধ্যায় রাঙামাটির ফুরোমন সেনা ক্যাম্প থেকে একদল দল টহলে বের হয়। পরে একটি অজ্ঞাত নাম্বার থেকে ইউপিডিএফ এর কমান্ডার পরিচয় দিয়ে পেট্রোল কমান্ডারকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। পরে সেনা ক্যাম্প থেকে আরও কয়েকটি পেট্রোল টিম বের হয়ে কুতুকছড়ি ব্লকেট করে বিভিন্ন এলাকায় তল্লাশি চালায়। পরে সেনাবাহিনী ও ইউপিডিএফ সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। এক পর্যায়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এ সময় আহত হন এক সেনা সদস্য। পরে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ 8 বছর বন্ধ থাকার পর চালু হলো বাঙ্গাল হালিয়া বান্দরবান নতুন 33 কেভি সোর্স লাইন। গত 8 মাস ধরে বিদ্যুৎ বিভাগের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে চালু হলো সোর্স লাইনটি। এর আগে পুরো বান্দরবান জেলার জন্য একটি মাত্র 2000 বান্দরবান 33 কেভি লাইন চালু ছিল। ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে সমস্যা হলে বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে হতো বাসিন্দাদের। এখন 2টি লাইন চালু হয় বৈরী আবহাওয়ার দিনেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ প্রক্রিয়া সচল করে রাখা যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বান্দরবানের সাথে অ্যাসোসিয়েটেড আরও 3টা উপজেলা আছে, রুমা, থানচি, রংছড়ি, তারাও এখান থেকে বিদ্যুৎ পেত। ফলে আমাদের একটাই সোর্স লাইন হওয়ার কারণে, যেহেতু আমাদের লাইনটা পাহাড়ের মধ্যে এবং জঙ্গলের ভিতর দিয়ে এসছে, ফলে কোনো রকম ঝড় বৃষ্টি বা সামান্যতম বাতাসেও আমার লাইনটা ট্রিপ করতো। যদি কোনো কারণে একটা লাইন ফল্ট করে, তখন আমরা আরেকটা লাইন থেকে ফিড করে সেখান থেকে পুরো জেলা চালাতে পারবো। অর্থাৎ আগে যে ব্ল্যাক আউটটা হতো, এখন সেই ব্ল্যাক আউটটা আর হবে না বলে আমরা আশা করছি। এ বিষয়ে আরও জানবো বান্দরবান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাটিং মার্মা। বাটিং, এর ফলে আসলে জেলাবাসীর নতুন কি কি সুবিধা যুক্ত হলো বলে মনে হয়? হ্যাঁ, সাইফুদ্দিন রবিন, আসলে আজকে এই যে দিনটাও খুবই চমৎকার দিন, রোদেলা দিন। তো আজকে হচ্ছে আপনার বাঙ্গাল হালিয়া থেকে যে বান্দরবনের 33 কেবি সোর্স লাইনটি যে চালু হলো, আমার পিছনে দেখেন আপনারা অনেকেই কাজ করতেছেন। তো এটি আসলে বান্দরবনের জন্য একটি আশীর্বাদ স্বরূপ। তো এটি আসলে এই লাইনটা চালু হওয়ার পরে যে আমাদের কি কি সুবিধা হবে বান্দরবাসী, তো আমরা সরাসরি এই যে বিদ্যুৎ বিতরণ বিভাগ এক্সচেঞ্জ স্যারের কাছ থেকেই এইটা জেনে নেব। তা আপনি একটু বলবেন যে আসলে বান্দরবাসীর জন্য কি আশীর্বাদ বয়ে আনবে? আসলে ধন্যবাদ আপনাকে। আসলে যে বিষয়টা ছিল যে আমাদের বান্দরবনের সোর্স ছিল একটাই, 2000 থেকে, তো প্রায় 26 কিলোমিটার দূর থেকে। তো এই লাইনটা হচ্ছে আমাদের অনেক জঙ্গল এবং পাহাড়ের দুর্গম এলাকার ভিতর দিয়ে আসে। তো ফলে যেটা হচ্ছে শুধু সামান্য কিছু দুর্যোগপূর্ণ আবহাওয়াতেই লাইনটা ট্রিপ করে যেত। ফলে শুধু বান্দরবন না, বান্দরবনের 3টি উপজেলা রুমা, থানচি, রংছড়ি সবগুলোই ব্ল্যাক আউট হয়ে যেত, অর্থাৎ একেবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতো। তো আমরা অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে আমাদের একটি অব্যবহৃত লাইন পড়েছিল, প্রায় 8 বছর পুরনো লাইন, এই লাইনটাকে নতুন করে চালু করার জন্য।
এটা আসছে চন্দ্রঘোনা থেকে বাঙালহেলিয়া হয়ে বান্দরবন। তো আমরা এই লাইনটা চালু করার মাধ্যমে আমাদের একটা বিকল্প সোর্স তৈরি হলো। ফলে যে এখন বর্তমান যে একটি মাত্র লাইন ছিল সেটা যদি কখনো বিপর্যয়ের মুখে পড়ে, আমরা এই বিকল্প লাইন থেকে সেই বান্দরবনে ফিড করাতে পারবো এবং সোর্স নিতে পারবো। ফলে বান্দরবন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। ধন্যবাদ আপনি। হ্যাঁ রবিন, শুনছিলেন যে বান্দরবানবাসী যে কি উপকারে আসবে, অর্থাৎ আসলে বান্দরবনে কিন্তু আপনার দুয়াজারি থেকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে এবং ওই লাইন যদি কোনো ক্রমে ফল হয়ে যায়, কোথাও যদি আপনার গাছ টাছ ভেঙে পড়ে, তাহলে কিন্তু পুরো ব্ল্যাক আউট হয়ে যায় বান্দরবন। তো ওই দুর্যোগ থেকে হয়তো আমরা পরিত্রাণ পাবো। যে বান্দরবাসীর জন্য এটি একটি খুবই সুখবর এবং এটি আপনার রংছড়ি, থানচি এবং রুমা 3 উপজেলায় কিন্তু এই বান্দরবান সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এটি আসলে বান্দরবানবাসীর জন্য একটি আশীর্বাদ স্বরূপ। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী বাটিং মার্মা। কক্সবাজারে ডাকাত দল শাহীন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আশিককে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। গতরাতে শহর এলাকা থেকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনী জানায়, চাকরিচ্যুত হলেও আশিক নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াত। সীমান্ত এলাকায় চোরাচালানে গঠিত শাহীনের বাহিনীকে পরিচালনা করত সে। শাহীন ধরা পড়লেও আশিক ও পুতুর নেতৃত্বে সীমান্ত এলাকায় চোরাচালান অব্যাহত ছিল। আশিককে গ্রেফতারের সময় দেশি বিদেশি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। খাগড়াছড়িতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সভাপতিত্বে অংশ নেয় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি সহ সামাজিক ও সরকারি দপ্তরের কর্মকর্তারা। সভায় জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, চোরাচালান রোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও পুশিন এলাকায় চাঁদাবাজি বন্ধ, কিশোর গ্যাং রোধ এবং পরিবেশ সুরক্ষায় করণীয় সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। খাগড়াছড়িতে কোনো রকম বিভ্রান্তিমূলক কাজ পরিহার এবং সকল সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বানও জানান জেলা প্রশাসক। খাগড়াছড়িতে নৈশ কোচ বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে 9 জন আহত হয়েছে। ভোরে জেলার রামগড় সড়কে এই দুর্ঘটনা ঘটে। শান্তি পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা জানায়, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। শিশুসহ কয়েকজন আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে জালিয়াপাড়া বিজিবি হাসপাতাল এবং চট্টগ্রামে পাঠায়। চট্টগ্রাম একাডেমির প্রবর্তিত মমতাজ সবুর সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি খুরশিদ আনোয়ার। এই উপলক্ষে একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাহিত্য অঙ্গনে তার 5 দশকের পদচারণা এবং স্বতন্ত্র কাব্য ভাষা নিয়ে আলোচনা করেন। কবিতায় আলাদা অবস্থান তৈরির পাশাপাশি অনুবাদ সাহিত্যেও তার ভূমিকা অনন্য বলে মন্তব্য করেন আলোচকরা। পরে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম একাডেমির প্রতিষ্ঠাতা কবি রাশেদ রউফ, পুরস্কারপ্রাপ্ত কবি খুরশিদ আনোয়ার সহ কথা সাহিত্যিক, শিক্ষাবিদ, লেখক, প্রাবন্ধিক, সাংবাদিক সহ অনেকেই বক্তব্য রাখেন। দীর্ঘদিন পর প্রাণ ফিরল চট্টগ্রামের ক্রিকেট অঙ্গনে। টেস্ট স্ট্যাটাসের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বসে ক্ষুদে ক্রিকেটারদের মিলন মেলা। যাদের চোখে জাতীয় দলে খেলার স্বপ্ন, তাদের এই স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলে খেলা ও মাঠ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, প্রতিভা অন্বেষণ সহ একগুচ্ছ পরিকল্পনার কথা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের কর্তারা। টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত চট্টগ্রামের সাগরিকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। চট্টগ্রাম সহ 7টি বিভাগে অনূর্ধ্ব 12 ক্রিকেট প্রতিযোগিতা ও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পিন এবং পেস বোলার হান্ট সহ ছিল দিনব্যাপী নানা আয়োজন। এমন আয়োজনে উচ্ছ্বসিত অংশগ্রহণকারী ক্ষুদে ক্রিকেটাররা। আমি চাই যে আমিও বড় হয়ে এরকম একজন বড় ক্রিকেটার হব। ক্রিকেট খেলাটা বেছে নিতে হয়েছে কারণ ক্রিকেটাই আমার স্বপ্ন ছিল। এটাই ন্যাশনাল খেলার স্বপ্ন তো সবারই থাকে, আমারও আছে, ইনশাআল্লাহ খেলতেও পারবো। অবশ্যই খেলার ইচ্ছে আছে। আর চট্টগ্রাম থেকে বললে তামিম ইকবালকে হচ্ছে অনেক পছন্দ। এর আগে সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক জাতীয় ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তারা। তৃণমূলে ক্রিকেটের উন্নয়নে গুরুত্ব দেওয়ার পাশাপাশি অবকাঠামোগত পরিবর্তনের আশ্বাস তাদের। সব জায়গায় যেন সমান ফ্যাসিলিটিস থাকে,
সব জায়গায় যেন খেলার সংখ্যাটা বাড়ে। আমাদের কিন্তু আমরা 25 ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি রেগুলারলি, বাট এখনও কিন্তু আমাদের খেলাধুলার মানে খেলার সুযোগ সুবিধা একটু কম। আমরা প্র্যাকটিস করি অনেক, ম্যাচ খেলার সুযোগ কম পাই। মাঠ দরকার, আমাদের ছেলেদেরকে প্র্যাকটিস করার জায়গা দেওয়া দরকার, এখানে খেলার ব্যবস্থা করা, প্রিমিয়ার লিগটা আবার ভালো মতো চালু হওয়া, সব ধরনের স্পোর্টস যাতে ভালো মতো এক একটা আলাদা আলাদা মাঠে করতে পারে সেই জন্য ব্যবস্থা উদ্যোগ এখনই গ্রহণ করতে হবে। ক্রিকেটের বিকেন্দ্রীকরণে দেশের প্রতিটি বিভাগে সুযোগ সুবিধা এবং খেলা ও মাঠের সংখ্যা বৃদ্ধির কথা জানান ক্রিকেট সংশ্লিষ্টরা। বোর্ড যে উদ্যোগগুলো নিয়েছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে আমরা এখন যে 8টা ডিভিশন আছে সব জায়গায় এখন কাজ চলছে কিভাবে প্লেয়ার উঠে আনা যায়। যেই অঞ্চলে আপনি বিকেন্দ্রীকরণটা করছেন সেই অঞ্চলের প্রশাসনের সঙ্গে সম্পর্কটা স্থাপন করা, ক্রাইসিসটা আসলে কোন জায়গায় সেটা আইডেন্টিফাই করা, লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস প্রোভাইড করে সেখানে লিগ চালাতে পারে, সেখানে একটা ডেভেলপমেন্ট করতে পারে। যুব ক্রীড়া মন্ত্রণালয় সেই সহযোগিতার আশ্বাসটা দিয়েছেন। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের ক্রিকেট টেস্ট স্ট্যাটাস অর্জনের 25 বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতেও অনূর্ধ্ব 12 ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে বিসিবি ও জেলার ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এই কার্নিভাল আয়োজন করা হয়। বালক বালিকার 12টি দল কার্নিভালে অংশ নেয়। এই সময় বক্তারা বলেন, ফুটবলে খাগড়াছড়ি জেলা জাতীয় পর্যায়ে অবস্থান করে নিলেও ক্রিকেটে বেশি এগোতে পারছে না। এক্ষেত্রে প্রতিবন্ধকতা চিহ্নিত করে মানসম্মত খেলোয়াড় তৈরিতে উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। পরে কার্নিভালের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ক্রিকেট খেলবে এবং সেটি হচ্ছে তোমাদের। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।